এই ফুটেজটা একটু ভালো করে দেখুন। দিল্লির একটা অভিজাত অ্যাপার্টমেন্টের করিডোর ধরে তিনজন মানুষ হেঁটে যাচ্ছেন। একজন মাঝবয়সী ভদ্রলোক, একজন মহিলা আর তাদের সাথে 16 বছর বয়সী একটা ছেলে। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এই গরমের মধ্যেও দুজন বড় মানুষের মুখে মাস্ক পরা, কিন্তু বাচ্চা ছেলেটার মুখে কিন্তু মাস্ক নেই। আর এর থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে, যখন তারা বিল্ডিংয়ে ঢুকছে তখন তাদের পরনে জামা কাপড় একরকম, আর এর ঠিক 2.5 ঘন্টা পর যখন তারা ওই বিল্ডিং থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসছে তখন তাদের জামা কাপড় পুরোপুরি বদলে গেছে। শুধুমাত্র ওই 16 বছর বয়সী ছেলেটার জামা কাপড় বদলায়নি। ছেলেটার গায়ে তখনও জ্বলজ্বল করছে একটা নীল রঙের টি শার্ট, যেটা সে প্রথম ফুটেজেও পরেছিল। ভিডিওর একদম শুরুতেই এই ফুটেজটা দেখালাম, তার একটা বড় কারণ হচ্ছে কেসটা যত এগোতে থাকবে তত বুঝতে পারবেন যে এই কেসের জন্য এই ফুটেজটাই হচ্ছে এর সব থেকে বড় ক্লু। নমস্কার, আমি অপূর্ব। আচ্ছা, আপনি একটা জিনিস কখনো ভেবে দেখেছেন, আমাদের চারপাশে প্রত্যেক দিন কত চেনা মানুষ ঘুরে বেড়ায়? পাশের বাড়ির চ্যাটার্জি কাকু, চায়ের দোকানের ওই ছেলেটা, কিংবা মাসের শুরুতে ভাড়া দিতে আসা অতি সাধারণ একটা মধ্যবিত্ত লোক। আমরা ভাবি এদের তো আমরা চিনি, এরা আর আমার কি ক্ষতি করবে। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই ভীষণ চেনা, ভীষণ শান্ত আর মধ্যবিত্ত মুখগুলোর পেছনেই লুকিয়ে আছে এমন একটা অন্ধকার মন যা সুযোগ পেলেই ছোবল মারতে পারে? আজকে আপনাদের এমন একটা সাইকোলজিক্যাল গোলক ধাঁধায় নিয়ে যাব, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার উল্টানোর সাথে সাথে আপনার কাছে চেনা অচেনার তফাৎটা একদম গুছে যাবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কেস, দ্য কেস অফ লক ইন মার্ডার কেস। কিন্তু ভিডিওটা শুরু করার আগে যেমনটা আমি সবসময় বলি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা যদি আমাদের ভিডিও অনেক দিন ধরে দেখছেন তাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমি হাত জোর করে অনুরোধ করছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বিশ্বাস করুন, আপনার একটা ক্লিক আমাদের কাছে কিন্তু বিরাট বিরাট বড় মোটিভেশন। আমি জানি এই কথাটা শুনে অনেকেই বলবে ভিখারি। সেদিন দেখলাম একজন কমেন্ট করেছে, বিশ্বাস করুন আমার কোনো লজ্জা নেই এই একটা সাবস্ক্রাইব চাইতে আপনাদের কাছে। তাতে যদি আপনাদের মনে হয় ভিখারি, তাহলে ভিখারি, কি যায় আসে। যাই হোক, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, ভালো না লাগলে করার দরকার নেই। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। দিনটা ছিল 4 জুন 2026, মানে আজ থেকে মাত্র কিছুদিন আগের কথা। আর দিল্লিতে জুন মাসের আকাশ মানেই গনগনে রোদ। এই সময় দিল্লিতে চারিদিকে মারাত্মক গরম। ঠিক এই রকমই একটা দুপুরে দিল্লির একটা ফ্ল্যাটে ক্রমাগত ফোন বেজে চলেছে। রিং হচ্ছে কিন্তু কেউ ফোনটা ধরছে না। ফোনের স্ক্রিনে নাম ভেসে উঠছে দেবারতী। দেবারতী বারবার ট্রাই করে যাচ্ছে, কিন্তু নো রেসপন্স। এবার স্বাভাবিকভাবেই এতবার করে ফোন করার পরেও যদি কেউ ফোন না ধরে, তাহলে মনের মধ্যে একটা অস্বস্তির দানা বাঁধে। আর সেই অস্বস্তি আরো বেড়ে যায় যখন সেটা কোনো পরিবারের লোক হয়। দেবারতী ফোন করছিল তার বড় বোন দেবস্মিতা পালকে। দেবস্মিতা এমন একজন মানুষ যে অন্তত ফ্যামিলির কারোর ফোন কখনো ইগনোর করে না, অন্তত কোনো কারণ ছাড়া তো নয়। এই দেবস্মিতা দিল্লির পূর্ব দিকের বসুন্ধরা এনক্লেভের সত্যম অ্যাপার্টমেন্টে সম্পূর্ণ একা থাকে। প্রফেশনালি সে অত্যন্ত সাকসেসফুল। দিল্লি ইউনিভার্সিটির শিবাজি কলেজে ইংরেজি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সে। 2.5 বছর ধরে ওখানেই ইংলিশ পড়াচ্ছে। তার স্টুডেন্টদের কাছে সে বিশাল পপুলার এবং পার্সোনালি সবার সাথেই তার মোটামুটি ভালোই সম্পর্ক। কিন্তু সেই দুপুর থেকে দেবস্মিতার এই নীরবতা দেবারতীকে একদম ভাবিয়ে তোলে। সে সরাসরি চলে যায় দিল্লির সত্যম অ্যাপার্টমেন্টে এবং সেখানে গিয়ে হাজির হয় দেবস্মিতার ফ্ল্যাটের সামনে। কিন্তু সেখানে পৌঁছাতেই দেবারতীর হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে যায়। সে গিয়ে দেখতে পায় ফ্ল্যাটের মেইন দরজার বাইরে একটা বড় তালা ঝুলছে। দেবারতী প্রথমে ভাবে দিদি হয়তো কোনো দরকারে বাইরে গেছে, কিন্তু তার মন মানছে না। সে দরজায় বেল বাজাতে থাকে, জোরে জোরে নক করতে থাকে, এমনকি নাম ধরেও বারবার ডাকতে শুরু করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসে না। চারিদিকে একটা থমথমে নীরবতা তাকে গ্রাস করেছে। দেবারতীর চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশীরাও এবার ছুটে আসে। প্রত্যেকের মনেই একটা ভয়ের মেঘ জমে আছে এবং যখন সবাই এসে সেখানে জড়ো হয় তখন আর এক ফোঁটাও সময় নষ্ট না করে সবাই মিলে ওই ফ্ল্যাটের দরজা খোলার ব্যবস্থা করে। কিন্তু দরজাটা খুলে ভেতরে ঢুকতেই যে দৃশ্যটা সবার সামনে আসে সেটা দেখার জন্য প্রস্তুত ছিল না কেউই।
সবাই দেখতে পায় ফ্ল্যাটের মেঝেতে ছোপ ছোপ রক্তের দাগ, চারিদিকে একটা হাড় হিম করা নিস্তব্ধতা। আর সেই নিস্তব্ধতার মাঝে ঘরের একটা কোণায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে দেবস্মিতা। তার মাথায় একটা গভীর ক্ষত, আর 2 হাতের কবজিতে একদম গভীরভাবে কাটার দাগ। মেঝেতে পড়ে থাকা রক্তের দাগ পরিষ্কার করে বলে দিচ্ছে এখানে কিছুক্ষণ আগেই একটা ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। দেবারতী এই নির্মম দৃশ্য দেখে সেখানেই পুরোপুরি ভেঙে পড়ে এবং সে কাঁদতে কাঁদতে খবর দেয় তার বাড়িতে। তারপর কোনো মতে নিজেকে সামলে পুলিশে ইনফর্ম করে। খবরটা পাওয়া মাত্রই নিউ অশোকনগর থানার পুলিশ টিম খুব দ্রুত স্পটে এসে পৌঁছায়। তারা পুরো ফ্ল্যাটটাকে কর্ডন করে নেয়। সাথে সাথে খবর দেওয়া হয় ফরেনসিক টিমকেও। কিন্তু পুলিশ যখন ঘরটার ইনভেস্টিগেশন শুরু করে তখন তারা একটা গোলক ধাঁধায় পড়ে যায়। প্রথমত, ঘরের দরজা বা জানলা ভাঙার কোনো সাইন নেই। এদিকে আলমারিও পারফেক্টলি লক। সব থেকে বড় কথা, ঘরের কোনো দামি জিনিসপত্র, টাকা কিংবা গয়না কিচ্ছু গায়েব হয়নি। সব জিনিস একদম নিজের জায়গায় অক্ষত অবস্থায় আছে। সাধারণত কোনো ক্রাইম সিনে চুরি বা ডাকাতির যে প্যাটার্ন থাকে, এইখানে তার কিচ্ছু নেই। এবার এই ক্রাইম সিন দেখে পুলিশ খুব অনায়াসেই বুঝে যায় এই মার্ডারের পেছনে মোটিভটা লুটপাট কিংবা চুরি নয়, তার থেকে বেশি কিছু। ঠিক সেই সময় ইনভেস্টিগেটিং অফিসারের নজর যায় ড্রয়িং রুমের টেবিলের উপর। সেখানে সুন্দর করে জলের গ্লাস সাজানো। এমনিতে দেখলে খুব সাধারণ একটা ব্যাপার, কিন্তু এই সাধারণ ব্যাপারটাই পুলিশের কপালে ভাঁজ ফেলে দেয়। পুলিশ ওই গ্লাসগুলো দেখে বুঝতে পারে দেবস্মিতা নিজেই কাউকে ঘরে ডেকেছিল আর তাকে ওই গ্লাসে জল খেতে দিয়েছিল। অর্থাৎ খুনি কোনো বাইরের লোক কিংবা অচেনা কেউ নয়, সে দেবস্মিতার খুব পরিচিত এবং খুব ক্লোজ কেউ, হয়তো এমন কেউ যাকে সে খুব বিশ্বাস করত। পুলিশ তখন দেবস্মিতার পার্সোনাল লাইফ নিয়ে খোঁজাখুঁজি শুরু করে এবং ফ্যামিলির সাথে কথা বলতে গিয়ে একটা নতুন তথ্য সামনে আসে। 2017 সালে দেবস্মিতার বিয়ে হয়েছিল, কিন্তু ডোমেস্টিক ডিসপিউটের কারণে সেই রিলেশনশিপটা টেকেনি। 2022 সাল থেকে তাদের ডিভোর্স কেস চলছে। দেবস্মিতার কোনো সন্তান নেই। সে একা একাই দিল্লির এই ফ্ল্যাটে নিজের জীবন গুছিয়ে নিয়েছে। এবার স্বাভাবিকভাবেই পুলিশের প্রথম সন্দেহ গিয়ে পড়ে তার এক্স হাজব্যান্ডের উপর। এরপর পুলিশ ইমিডিয়েটলি দেবস্মিতার এক্স হাজব্যান্ডের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে এবং জানা যায় সেই সময় ভদ্রলোক ব্যাঙ্গালোরে ছিল। সে পুলিশকে জানায় তাদের তো অনেকদিন আগেই সেপারেশন হয়ে গেছে, তাহলে সে কেন এই কাজ করতে যাবে। এবার তার বয়ান আর এলিবাই পুলিশের কাছে বেশ লজিক্যাল মনে হয়, তাই পুলিশ সেদিক থেকে ফোকাসটা সরিয়ে নেয়। এক্স হাজব্যান্ডকে সাসপেক্ট লিস্ট থেকে বাদ দিলে সব থেকে বড় প্রশ্নটা এখন যেটা দাঁড়ায় সেটা হচ্ছে খুনি কে। আর শুধু খুন নয়, এত ঠান্ডা মাথায় এই ক্রাইমটা করেছে যে কোনো প্রমাণ পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশ ঘরের সমস্ত ফিঙ্গারপ্রিন্ট আর এভিডেন্স কালেক্ট করতে শুরু করে। বডিটাকেও পাঠিয়ে দেওয়া হয় পোস্টমর্টমের জন্য। এদিকে পুলিশের সামনে কেসটা তখন একটা ডেড এন্ডে। কিন্তু ঠিক তখনই পুলিশ সিদ্ধান্ত নেয় ওই সত্যম অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ চেক করার জন্য। আর সেই সিসিটিভি স্ক্রিনের দিকে তাকাতেই পুলিশের চোখ একদম আটকে যায়। তারা এমন একটা ক্লু খুঁজে পায় যেটা এই পুরো ইনভেস্টিগেশনটার মোড় ঘুরিয়ে দেয়। পুলিশের একটা টিম এবার সত্যম অ্যাপার্টমেন্ট আর তার আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে। একটা দুটো ফুটেজ নয়, প্রায় 200টা ক্যামেরায় রেকর্ড হওয়া ফুটেজ ঘন্টার পর ঘন্টা ধরে চেক করতে থাকে এবং অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ করে একটা ফুটেজে তাদের চোখ আটকায়। একটা ফ্যামিলিকে ওই সত্যম অ্যাপার্টমেন্টের দিকে আসতে দেখা যায়। প্রথম নজরে তাদের দেখে খুবই নর্মাল একটা পরিবার মনে হয়। একজন মাঝবয়সী পুরুষ, একজন মহিলা আর সাথে একটা ছেলে। কিন্তু পুলিশ যখন একটু খুঁটিয়ে নোটিস করে তখন একটা অদ্ভুত জিনিস তাদের সামনে আসে। প্রথমত, তারা ওই সোসাইটির বাসিন্দা নয়, এমনকি ওই ফ্ল্যাটে থাকা কারোর রিলেটিভও নয়। দ্বিতীয়ত, দিল্লির জুনের ওই মারাত্মক গরমেও ওই ভদ্রলোক আর ভদ্রমহিলা মুখে মাস্ক পরে আছে, তাদের পুরো ফেসটা কভার করা। এইরকম দম বন্ধ করা গরমেও তারা মাস্ক খুলছে না। কিন্তু সব থেকে বড় ঝাটকাটা পুলিশ তখন পায় যখন তারা ওই তিনজনের যাওয়া এবং আসার ফুটেজগুলোকে ম্যাচ করে দেখে। ফ্ল্যাটে ঢোকার সময় ওই পুরুষ আর মহিলার গায়ে যে জামা কাপড় ছিল, বের হওয়ার সময় সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। 2.5 ঘন্টার মধ্যে একটা অন্য মানুষের বাড়িতে গিয়ে পোশাক বদলে ফেলা এটা মোটেই স্বাভাবিক ব্যাপার নয়। আর ঠিক এই জায়গাতেই
একটা বড় টুইস্ট আসে। ওদের সাথে থাকা 16 বছর বয়সী ছেলেটা কিন্তু মুখে মাস্ক পরেনি, সে নিজের জামা কাপড়ও বদলায়নি। তার গায়ে একটা নীল রঙের টি শার্ট তখনও জ্বলজ্বল করছে। এই নীল টি শার্ট পরা ছেলেটাই এই ইনভেস্টিগেশনের সব থেকে বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। তার মুখটা ক্যামেরায় একদম পরিষ্কার দেখা যায়। এবার পুলিশ ওই 16 বছর বয়সী ছেলেটার ছবি নিয়ে এই রহস্যময় পরিবারটাকে খুঁজতে শুরু করে, এবং এদেরকে খুঁজতে খুঁজতে পুলিশ প্রায় 200-র বেশি মানুষের সাথে কথা বলে, কিন্তু কোনো লাভ হয়নি। কেউই এই পরিবারটাকে চেনে না। এবং এইভাবে খুঁজতে খুঁজতে এই কেসটা যখন প্রায় বন্ধ হওয়ার মুখে, ঠিক তখনই সিসিটিভি ফুটেজে আরো একটা বড় ক্লু খুঁজে পায় পুলিশ। তারা দেখতে পায় অ্যাপার্টমেন্টের বাইরে একটা ক্যাব অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। প্রায় আধ ঘন্টা ধরে গাড়িটা এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। পুলিশ তখন ওই ক্যাবের নাম্বার প্লেট ট্র্যাক করে ড্রাইভারকে খুঁজে বার করে, এবং ড্রাইভার জানায় যে ফ্যামিলিকে সিসিটিভিতে দেখা গেছে তাদেরকে সে দিল্লির দুল্লুপুরা এলাকার একটা গেস্ট হাউস থেকে পিক আপ করেছিল। তারপর বেশ খানিকটা সময় পর আবার তাদেরকে ওই সেম গেস্ট হাউসে ড্রপ করে দিয়ে এসেছিল। পুলিশের টিম আর এক মুহূর্ত সময় নষ্ট করে না, তারা সরাসরি হানা দেয় দুল্লুপুরার ওই গেস্ট হাউসে। হোটেলের রিসেপশনে কথা বলে প্রথমে সিসিটিভি ফুটেজ চেক করা হয়। ওই হোটেলের স্টাফরা ওই ফ্যামিলিটাকে, বিশেষ করে ওই বাচ্চা ছেলেটাকে চট করে চিনে যায়। তারা জানায় এই ফ্যামিলিটা কিছুক্ষণের জন্য এসে এখানে রুম বুক করেছিল, এবং যথারীতি রুম বুক করতে গেলে আইডি প্রুফ দিতে হয়। তো যথারীতি পুলিশ তখন তাদের জমা দেওয়া সেই আইডি প্রুফ দেখতে চায়। সেই সমস্ত আইডি ভুয়ো। নিজেদের রিয়েল আইডেন্টিটি লুকানোর জন্য তারা ফেক ডকুমেন্ট ইউজ করেছে। মানে যারা এই কাজটা করেছে তারা কিন্তু দুম করে করেনি, যথেষ্ট প্ল্যান করে করেছে। কিন্তু ওই যে বলে না, যতই প্ল্যান করে নাও, যাই করে নাও, কোনো ক্রাইম পারফেক্ট হয় না। এবং এক্ষেত্রেও এত নিখুঁত প্ল্যানিং করার পরেও একটা মারাত্মক ভুল কিন্তু তারা করেই ফেলেছে। হোটেলে বুকিং করার সময় তারা একটা মোবাইল নম্বর রেজিস্টার করেছিল। তাড়াহুড়ো করতে গিয়ে ওই মোবাইল নম্বরটা তারা আসল দিয়ে ফেলেছে। ব্যাস, পুলিশের হাতে চলে আসে এই কেসের সব থেকে বড় ক্লু। সার্ভেলেন্স টিম ইমিডিয়েটলি ওই ফোন নাম্বারটা ট্র্যাক করতে শুরু করে। ডিজিটাল ট্রেল আর লোকেশন ম্যাপ অন করতেই পুরো পিকচারটা পুলিশের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। লোকেশন ট্র্যাক করে জানা যায় হোটেল ছাড়ার পর এই ফ্যামিলি সোজা চলে যায় রেল স্টেশনে। ঘড়ির কাঁটা তখন 4 জুনের শেষের দিক দেখাচ্ছে। স্টেশন থেকে তারা পূর্বা এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটে। তারপর দিল্লির সীমানা পেরিয়ে ট্রেন ধরে তারা রওনা দেয় সোজা পশ্চিমবঙ্গের দিকে। আগে হ্যাঁ, তারা ভেবেছিল দিল্লি থেকে এত দূরে পালিয়ে এলে তারা বোধহয় সেফ হয়ে যাবে, কিন্তু তারা জানতো না দিল্লি পুলিশের স্পেশাল টিম ততক্ষণে তাদের পিছু নিয়ে নিয়েছে। সিসিটিভি ফুটেজে সেই নীল টি শার্ট আর একটা আসল মোবাইল নাম্বারই তাদের পালানোর সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। দিল্লি পুলিশের একটা স্পেশাল টিম এবার পুরো দমে অ্যাকশনে নামে। ডিজিটাল ট্রেল আর মোবাইল লোকেশন ট্র্যাক করতে করতে তারা এসে পৌঁছায় পশ্চিমবঙ্গে। দিনটা 7 জুন 2026। ট্র্যাকিং ম্যাপে দেখায় টার্গেট এখন বর্ধমান জেলার একটা বাড়িতে লুকিয়ে আছে। পুলিশ আর একটুও দেরি করে না, ওই দিনই তারা বর্ধমানের সেই বাড়িটায় আচমকা রেড করে, এবং ওই বাড়িটার ভেতরে ঢুকেই একদম হাতে নাতে ধরে ফেলে সিসিটিভি ফুটেজে দেখা সেই 3 জনকে। ফ্যামিলির কর্তা রামপ্রসাদ দাস, তার স্ত্রী বনশ্রী দাস, আর তাদের সেই নাবালক ছেলে। পুলিশ যখন ঘরের তল্লাশি করে তখন তাদের চোখ রীতিমতো কপালে। ওই বাড়িটা থেকেই উদ্ধার হয় মৃত দেবস্মিতা পালের সেই মোবাইল ফোন। শুধু তাই নয়, ঘরের একটা কোণ থেকে পুলিশ খুঁজে পায় রক্ত মাখা কিছু জামা কাপড়। মানে অপরাধের সব অকাট্য এভিডেন্স এখন পুলিশের হাতের মুঠোয়। গ্রেফতার করার পর পুলিশ যখন তাদের জেরা শুরু করে তখন সামনে আসে এক ভয়ঙ্কর সত্য। যে মোটিভের কথা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি, সেটা আস্তে আস্তে জলের মতো পরিষ্কার হয়ে যায়। এই পুরো ঘটনাটার সূত্রপাত আসলে পশ্চিমবঙ্গের বর্ধমানের একটা পুরনো পৈতৃক বাড়িকে কেন্দ্র করে। এই প্রপার্টিটা ছিল দেবস্মিতার দিদিমার। দিদিমা মৃত্যুর আগে এই সম্পত্তি দেবস্মিতার নামে লিখে দিয়ে যান। দেবস্মিতা নিজে দিল্লিতে এত বড় একটা চাকরি করে, কিন্তু তার শিকড় সে ভুলেনি। বর্ধমানের ওই বাড়িটার পুরো দায়িত্ব সে একা সামলায়। বাড়ির দেখভাল করা, ভাড়াটেদের থেকে ঠিকমতো ভাড়া আদায় করা, সব ডিসিশন দেবস্মিতাই নেয়। ঠিক এরকম সময়ে আজ থেকে বেশ কয়েক বছর আগে রামপ্রসাদ দাস তার ফ্যামিলি নিয়ে
ওই বাড়িতে ভাড়া আসে। প্রথমে তারা খুব ছোট্ট একটা অংশ ভাড়া নেয়। খুব সাধারণ আর শান্ত ভাড়াটিয়া সেজে সে দেবস্মিতার গুড বুকে জায়গা করে নেয়। দেবস্মিতাও তাকে খুব বিশ্বাস করতে শুরু করে এবং সেই সুযোগে রামপ্রসাদ ওই বাড়ির আরো কয়েকটা ঘর ভাড়ায় নিয়ে নেয়। সেখানে সে নিজের একটা স্যানিটারি দোকান খোলে। ধীরে ধীরে রামপ্রসাদের ব্যবসা খুব ভালোভাবে চলতে শুরু করে, অনেক টাকা পয়সাও কামায়। আর ঠিক এইখানেই মানুষের মনের সেই চেনা লোকটা জেগে ওঠে। সে নিজেকে আর 5টা সাধারণ ভাড়াটিয়া ভাবতে পারে না, সে ওই পুরো প্রপার্টিটার মালিক হতে চায়। এই লোভ মাথায় নিয়ে সে বহুবার দেবস্মিতাকে অ্যাপ্রোচ করে, তাকে বলে, তুমি এই পৈতৃক বাড়িটা আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে অনেক টাকা দেব। কিন্তু দেবস্মিতা প্রতিবারই মুখের উপর না বলে দেয়। দেবস্মিতার কাছে এই বাড়িটা কোনো সাধারণ বাড়ি নয়, এটা তার ফ্যামিলির একটা বড় ঐতিহ্য আর তার দিদিমার শেষ স্মৃতি। এই বাড়িটা বিক্রি করার কোনো প্রশ্নই ওঠে না। সে স্পষ্ট ভাষায় রামপ্রসাদকে নিজের ডিসিশন জানিয়ে দেয়, কিন্তু রামপ্রসাদ দাস দমে যাওয়ার পাত্র নয়। সে বারবার নানান রকম ভাবে দেবস্মিতাকে প্রেসার দিতে থাকে আর প্রতিবারই একইভাবে রিজেকশন পায়। কিন্তু প্রতিবার এই রিজেকশন রামপ্রসাদের মনে একটা জেদ তৈরি করে। সেই জেদ আস্তে আস্তে একটা অন্ধ আক্রোশে বদলে যায়। দেবস্মিতা হয়তো কোনোদিন ভাবতেও পারেনি তার এই স্বাভাবিক না বলাটা অন্য একটা মানুষের মাথায় কতটা বিষাক্ত জট পাকাতে পারে। রামপ্রসাদ তখন অন্য একটা শর্টকাট খুঁজতে শুরু করে। সে মনে মনে ভাবে, সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুল বাঁকিয়ে হলেও সে ঘি তুলবে। সে খুব ঠান্ডা মাথায় দেবস্মিতাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। রামপ্রসাদ প্রথমে দেবস্মিতার পার্সোনাল লাইফ নিয়ে রেকি করতে শুরু করে। সে খোঁজ নিতে শুরু করে দেবস্মিতা কখন কোথায় যায়, কখন কলেজে যায়, কখন বাড়ি ফেরে। এবং এই খোঁজ নিতে গিয়ে সে জানতে পারে দিল্লিতে দেবস্মিতা একটা ফ্ল্যাটে সম্পূর্ণ একা থাকে, তার সাথে আর কেউ থাকে না। ব্যাস, এই ইনফরমেশনটাই রামপ্রসাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি হয়ে দাঁড়ায়। সে নিজের স্ত্রী আর নাবালক ছেলেকে এই জঘন্য প্ল্যানে সামিল করে নেয়। একটা খুব সাধারণ পরিবার শুধুমাত্র লোভের টানে একটা নৃশংস খুনের ষড়যন্ত্রে মেতে ওঠে। এই জুন মাসের শুরুতেই রামপ্রসাদ নিজের ডেডলি প্ল্যানটা এক্সিকিউট করা শুরু করে। সে নিজের ওয়াইফ আর নাবালক ছেলেকেও এই প্ল্যানে সামিল করে নেয়। আইডেন্টিটি লুকানোর জন্য সে আগে থেকেই কিছু ফেক আইডি কার্ড জোগাড় করে রাখে এবং সব রকম প্রিপারেশন নিয়ে 3 জুনের সকালে তারা দিল্লি গিয়ে পৌঁছায়। স্টেশন থেকে তারা সোজা চলে যায় দুল্লুপুরার একটা গেস্ট হাউসে এবং সেখানে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ঠিক ওই দিনই অর্থাৎ 3রা জুনের সকালে তারা একটা ক্যাব বুক করে সোজা চলে যায় বসুন্ধরা এনক্লেভের সত্যম অ্যাপার্টমেন্টে। দেবস্মিতার ফ্ল্যাটের কলিং বেলটা টিপতেই দেবস্মিতা দরজা খুলে দেয়। দরজার সামনে নিজের খুব পরিচিত ভাড়াটেকে দেখে দেবস্মিতা ভীষণ অবাকই হয়, কিন্তু কোনো সন্দেহ করে না। একজন ভালো হোস্টের মতো সে রামপ্রসাদ আর তার ফ্যামিলিকে ঘরের ভেতর ডেকে নেয়। তাদেরকে সোফায় বসিয়ে সে রান্নাঘরে যায় এবং সেখান থেকে এক গ্লাস ঠান্ডা জল এনে টেবিলে সাজিয়ে রাখে। রামপ্রসাদ জলের গ্লাসটা হাতে নিয়ে সেই পুরনো টপিকটা তোলে। সে দেবস্মিতাকে বলে, বর্ধমানের বাড়িটা তুমি আমাদের কাছে বিক্রি করে দাও এবং আজকে একটা ফাইনাল ডিসিশন নিয়ে নাও। দেবস্মিতা বরাবরের মতোই শান্ত গলায় তাকে বলে, না, আমি ওটা বিক্রি করব না। সে পরিষ্কার বুঝিয়ে দেয় যে এইটা নিয়ে সে আর কোনো কথা শুনতে চায় না। আর এই বলে দেবস্মিতা যখন ওই গ্লাসটা তুলতে যাবে ঠিক তখনই রামপ্রসাদ নিজের আসল রূপটা দেখায়। সে তার ব্যাগের ভেতর থেকে একটা ভারী হামানদিস্তা বের করে আনে। আগে হ্যাঁ, রান্নাঘরে মশলা কোটার জন্য আমরা যে হামানদিস্তা ব্যবহার করি সেরকমই একটা হামানদিস্তা। এবং দেবস্মিতা কিছু বুঝে ওঠার আগেই রামপ্রসাদ ওই ভারী হামানদিস্তাটা দিয়ে দেবস্মিতার মাথায় সজোরে আঘাত করে। আচমকা এই অ্যাটাকে দেবস্মিতা তৎক্ষণাৎ মেঝেতে লুটিয়ে পড়ে। সে নিজেকে বাঁচানোর কোনো সুযোগই পায় না। এরপর রামপ্রসাদ আর তার স্ত্রী বনশ্রী মিলে দেবস্মিতার উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের মাথায় তখন রক্তের নেশা। দেবস্মিতা যাতে কোনোভাবেই বেঁচে না যায় তার জন্য একটা মারাত্মক চাল চালে। রামপ্রসাদ একটা ধারালো খুর বের করে এবং সেই খুর দিয়ে দেবস্মিতার 2 হাতের কবজিতে এমন গভীরভাবে যে ওখান দিয়ে অতিরিক্ত ব্লাড লস হওয়ার কারণে দেবস্মিতা খুব দ্রুতই শান্ত হয়ে যায়। দেবস্মিতা ছটপট করতে করতে একটা সময় নিথর হয়ে যায়। কিন্তু এর থেকেও ভয়ানক ব্যাপার কি জানেন? এই পুরো নৃশংস ঘটনাটা ওই নাবালক ছেলেটার চোখের সামনে ঘটেছিল। সেই ছেলেটা ঘরের এক কোণায় দাঁড়িয়ে
নিজের বাবা মায়ের এই ভয়ঙ্কর রূপ দেখছিল। জাস্ট একবার ভাবুন, দেবস্মিতার মৃত্যু কনফার্ম করার পর খুনিদের মনে কিন্তু কোনো অনুশোচনা থাকে না। তাদের তখন একটাই টেনশন, ক্রাইম সিনে সমস্ত এভিডেন্স নষ্ট করতে হবে। তারা সোজা চলে যায় বাথরুমে এবং সেখানে গিয়ে নিজেদের শরীরের সমস্ত দাগ ধুয়ে স্নান করে নেয়। ব্যাগে করে তারা যে এক্সট্রা জামা কাপড় নিয়ে এসেছিল এবার সেগুলো পরে নেয়। এরপর দেবস্মিতার ফোনটাও নিয়ে নেয়। মেঝেতে থাকা রক্তের দাগগুলো যতটা সম্ভব মোছার চেষ্টা করে এবং এই সমস্ত কাজ শেষ করে ঘরের মেন দরজায় একটা বড় তালা ঝুলিয়ে চলে যায়। খুনটা করার পর তাদের বিহেভিয়ার কিন্তু একদম নর্মাল ছিল। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল যেন তারা নর্মাল কারো বাড়িতে বেড়াতে এসছে। তারা নিচে নেমে আবার সেই ক্যাবটায় উঠে পড়ে এবং ক্যাবটা তাদেরকে নিয়ে চলে যায় সেই হোটেলে। হোটেল থেকে নিজেদের ব্যাগপত্র গুছিয়ে তারা আবার চলে যায় স্টেশনে এবং সেখান থেকে ট্রেন ধরে পালিয়ে আসে এই বাংলায়। কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা হয় না। সিসিটিভি ফুটেজে তাদের ছেলের মুখ আর হোটেলের খাতায় লেখা সেই আসল মোবাইল নাম্বার তাদের এই পুরো প্ল্যানটাকে চপাট করে দেয়। আজকে 19 তারিখ আমি যখন এই ভিডিওটা শুট করছি, বর্তমানে এই কেসের আপডেট হচ্ছে দিল্লি পুলিশ এই 3 জন অভিযুক্তকে সাকসেসফুলি অ্যারেস্ট করেছে। রামপ্রসাদ দাস এবং তার স্ত্রী বনশ্রী দাসের বিরুদ্ধে মার্ডার, ক্রিমিনাল কনস্পিরেসি এবং ভুয়ো নথিপত্র দেখানোর মতো মারাত্মক সব ধারায় কেস রেজিস্টার হয়েছে। এখন তাদের ঠিকানা বলতে জেলের 4টে দেয়াল, আর তাদের নাবালক ছেলেটিকে জুভেনাইল জাস্টিস বোর্ডের আন্ডারে চাইল্ড হোমে পাঠানো হয়েছে। জাস্ট লোভের জন্য একটা গোটা পরিবার এখন তাদের মাসুল গুনছে। এই কেসটার ব্যাপারে রিসার্চ করতে গিয়ে আমি একটা জিনিস আবার নতুন করে বুঝলাম, টাকা বা সম্পত্তি এই দুটো জিনিস বোধহয় মানুষকে ভেতর থেকে সব থেকে বেশি নষ্ট করে দেয়। রামপ্রসাদ আর বনশ্রী হয়তো ভেবেছিল সব প্রমাণ তো মুছেই দিয়েছে, এবার বর্ধমানের ওই পুরো বাড়িটাই তাদের। কিন্তু ওই যে বলে পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না। নিয়তির কি অদ্ভুত খেলা দেখুন। এত বড় একটা খুনের ব্লুপ্রিন্ট, এত ভুয়ো আইডি, এতবার জামা কাপড় বদল, সব কিছুই ভেস্তে গেল ওই 16 বছরের ছেলেটার একটা নীল টি শার্ট আর মাস্ক না পরার ভুলের জন্য। একটা সামান্য ভুল, আর তাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল খুনিদের অহংকার। কিন্তু এই পুরো ঘটনাটা সব থেকে বড় ট্র্যাজেডিটা কোথায় বলুন তো? দেবস্মিতা আর ফিরে আসবে না। যে দিদিমার স্মৃতি আগলাতে গিয়ে সে নিজের জীবনটা দিয়ে দিল, সেই মানুষটাই এখন স্মৃতি হয়ে গেল। যাই হোক, এই কেসের নতুন কোনো আপডেট এলে আমি সেটা অবশ্যই জানানোর চেষ্টা করব। আর এই কেসটা আপনাদের কেমন লাগলো বা এই কেসটা নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই প্লিজ 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 চেনা অচেনা সমস্ত রকম মানুষের থেকে সাবধানে থাকবেন।